দীর্ঘ ১৬ বছর পর কারামুক্ত ১৬৮ বিডিআর সদস্য। জেলগেটে আবেগঘন পরিবেশ, মুক্তদের মিষ্টি মুখ করালেন স্বজনরা। পাচার অর্থ ফেরাতে ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের সহায়তা চাইলেন ইউনুস। ফেব্রুয়ারিতেই জুলাই অভ্যুত্থানে সহিংসতার প্রতিবেদন, দাভোসে ফলকার টার্ক। ৩৫ বছর ধরে অচল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ। ১৪ বছরেও গঠিত হয়নি বরিশালে। জুনের মধ্যে নির্বাচন দিতে চায় চবি প্রশাসন। এবং ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে আবারও ছড়াচ্ছে দাবানল। মাত্র ২ ঘণ্টায় পুড়ে গেছে ৯,০০০ একর এলাকা। নিরাপদ আশ্রয়ে ৩১,০০০ বাসিন্দা। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসমিয়া সেরিন। এবারে বিস্তারিত। পিলখানা ট্র্যাজেডির ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় দীর্ঘ ১৬ বছর পর কারামুক্ত হলেন ১৬৮ জন সাবেক বিডিআর সদস্য। বেলা ১১টার পর ঢাকার কেরানীগঞ্জ ও গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে একে একে বের হয়ে আসেন তারা। এ সময় কারা ফটকের সামনে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বিডিআর বিস্ফোরক মামলার ১৬৮ আসামির জামিননামা বুধবার কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগারে পাঠানো হয়। যাচাই বাছাই শেষে অন্য মামলায় আটকাদেশ না থাকায় বন্দীদেরকে জামিনে মুক্তি দেয়া হয়। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের কারণে জেলের বিনা অপরাধে বিনা দোষে জেলখানায় বন্দী ছিলাম। আজকে মুক্তি পেয়ে আনন্দের ভাষা প্রকাশ করার মতো না। যারা এই চক্রান্ত করে ওনাদেরকে হত্যা করছে, আমাদেরকে এত বছর ধরে জেলে রাখছে, তাদের বিচার আমি চাই। আমরা যারা দোষ করি না, এখানে ভুক্তভোগী হয়েছি, তারা যাতে আমরা পুনরায় চাকরিতে ফেরত যাইতে পারি। এ সময় কারা ফটকের সামনে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘদিন পর স্বজনদের কাছে পেয়ে আনন্দের পাশাপাশি আবেগপ্রবণ হয়ে পড়েন অনেকে। বেরিয়ে আসা বিডিআর সদস্যদের মিষ্টি মুখ করান স্বজনরা। খুশিতে পাগল হয় না, ওই পাগল হয়ে গেছি, কোনো ভাষা নাই। বাবা ছাড়া 17টা বছর আমরা কাটাইছি, তো এই দিনের অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতন না। আন্দোলনের ফলাফল আমরা এটাই পেয়েছি বলা যায় সবচেয়ে বড় অর্জন হিসাবে। হত্যা মামলায় ৮৫০ জনের বিচার শেষ হয় ২০১৩ সালের ৫ নভেম্বর, যেখানে ১৫২ জনের ফাঁসি ছাড়াও ১৬০ জনের যাবজ্জীবন ও ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। মোহাম্মদ আলিউল্লাহ, মোহনা সংবাদ। মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি পিছিয়ে আগামী ২০ ফেব্রুয়ারি ধার্য করেছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি ডাক্তার সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বে ৪ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চে এক বিচারপতি না থাকায় আদালত শুনানির দিন পিছিয়ে দেন। এর আগে গত ৯ জানুয়ারি শুনানির জন্য আজ দিন ধার্য করেছিলেন আপিল বিভাগ। ২০১৯ সালের ২৩ অক্টোবর মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন আপিল বিভাগ। স্বৈরশাসনামলে দেশ থেকে পাচার হওয়া $বিলিয়ন অর্থ ফিরিয়ে আনতে ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। বুধবার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের সাইডলাইনে ব্যাংকটির প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ডের সঙ্গে বৈঠকে এ সহায়তা চান তিনি। এদিকে আলাদা বৈঠকে জাতিসংঘের মানবাধিকার কমিশনের ফলকার টার্ক বলেছেন, জুলাই অভ্যুত্থানে সহিংসতার বিষয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন ফেব্রুয়ারির মধ্যেই প্রকাশ করা হবে। নাসিমুল বাড়ি সৌরভের ডেস্ক রিপোর্ট। সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভা। এতে যোগ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস। সফরের দ্বিতীয় দিনেও বিভিন্ন দেশের সরকার প্রধান এবং কয়েকটি সংস্থার শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। আলোচনা হয় ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ডের সঙ্গে। ডক্টর ইউনুস বলেন, স্বৈরাচারী শাসকের ঘনিষ্ঠ ধনকুবেরা দেশের ব্যাংকিং খাত থেকে প্রায় $17 বিলিয়ন পাচার করেছে এবং শেখ হাসিনার 15 বছরের শাসনামলে প্রতি বছর $16 বিলিয়ন করে দেশ থেকে পাচার হয়েছে। এসব অর্থ ফেরাতে ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের সহায়তা চান তিনি। বৈঠকে জুলাই বিপ্লব এবং বাংলাদেশের সংস্কার উদ্যোগ নিয়ে আলোচনা করেন তারা। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতি সমর্থন ব্যক্ত করেন লাগার্ড। এদিকে সম্মেলনের ফাঁকে জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভলকার টুর্কের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ সময় ভলকার টুর্ক জানান,
জুলাই আগস্ট সহিংসতার বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ করা হবে। তদন্ত চূড়ান্ত পর্যায়ে আছে। প্রতিবেদনটি প্রকাশের আগে জাতিসংঘের মানবাধিকার দপ্তর থেকে বাংলাদেশকেও অবগত করা হবে। রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘ মানবাধিকার প্রধানের সহায়তা চান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, মিয়ানমার থেকে লক্ষাধিক নতুন শরণার্থীর কারণে বিগত কয়েক মাসে পরিস্থিতি আরও খারাপের দিকে গেছে। 4 দিনের সরকারি সফর শেষে 25 জানুয়ারি দেশে ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের। নাসিমুল বারী সৌরভ, মোহনা সংবাদ। বিশ্বের দূষিত শহরের তালিকায় আজও উঠে এসেছে বাংলাদেশের রাজধানীর ঢাকার নাম। IQAR সূচকে 279 স্কোর নিয়ে এই তালিকায় শীর্ষে রয়েছে বসনিয়া চীনের হুয়ান শহর, আর 239 স্কোরে দ্বিতীয় অবস্থান চেংদু। 217 স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ঢাকা। এই তালিকা অনুযায়ী ঢাকার বাতাস নাগরিকদের জন্য খুবই অস্বাস্থ্যকর। বিশেষজ্ঞরা বলছেন, IQAR এর স্কোর 201 থেকে 300 পর্যন্ত খুবই অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের ঘরে থাকার পরামর্শ দেন তারা। এদিকে মাঘের শুরু থেকেই শীতের দাপটে কাঁপছে দেশ। দেশের বিভিন্ন জেলায় ঘন কুয়াশায় ঢাকা থাকছে দিনের বেশিরভাগ সময়। উত্তরের জেলা গাইবান্ধায় বেড়েছে শীতের তীব্রতা। এতে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করছে তারা। দিনভর হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। অন্যদিকে শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগবালাই। এতে বেশি আক্রান্ত হচ্ছেন শিশু এবং বৃদ্ধরা। ঠান্ডা তো কালকে যেটা দেখছিলাম তার থেকে আজকে সকালে বেশি ঠান্ডা মনে হচ্ছে। কঠিন শীত, বাড়াতে পারতেছি না, কুয়াশার কারণে কাজকর্ম করার সমস্যা হয়। দীর্ঘ 35 বছর ধরে অচল রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু। অপরদিকে প্রতিষ্ঠার 14 বছর পরও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ আলোর মুখ দেখেনি। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইছে জুনের মধ্যে চাকসু নির্বাচন আয়োজন করতে। এদিকে সবার চেয়ে ব্যতিক্রম খুলনা বিশ্ববিদ্যালয় এখন রাজনীতিমুক্ত। ছাত্র সংসদ নির্বাচন নিয়ে মাহবুব হাসান রিপনের 5ম পর্বের ধারাবাহিকের 5ম কিস্তি আজ। পদ্মার তীর ঘেঁষে গড়ে ওঠা দেশের দ্বিতীয় প্রাচীন সর্বোচ্চ বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয় 1953 সালে প্রতিষ্ঠার পর 14 বার অনুষ্ঠিত হয়েছে রাকসু নির্বাচন। সর্বশেষ 1989-90 শিক্ষাবর্ষে হয়েছে ছাত্র সংসদ নির্বাচন। জুলাই আগস্ট বিপ্লবের পর বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা রাকসু নির্বাচন নিয়ে বেশ তৎপর। রাকসু নির্বাচন দিলে এমনিতেই সবকিছু দাবি আদায়ের সর্বোচ্চ জায়গা হিসেবে রাকসু যখন চলে আসবে, তখন ছাত্র রাজনীতিগুলো একটা সীমাবদ্ধতা, একটা লিমিটেশনের ভিতরে চলে আসবে। রাকসু নির্বাচনটা আমরা জানি এতদিন সঠিকভাবে হয়নি, তাই আমাদের এইটাই ইচ্ছা যে এখন যেন নিরপেক্ষভাবে আমরা একটা নির্বাচন পাই। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ তাদেরকে কোনোভাবেই, কোনো ব্যানারে, কোনোভাবেই এই রাকসু ইলেকশনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না। গঠনতন্ত্র সংশোধন নিয়ে ভাবলেও নির্বাচন কবে হবে তার সুস্পষ্ট জবাব নেই প্রশাসনের কাছে। কাজ সময় এগিয়ে চলেছে, আশা করি আমরা এই ধরনের প্রাথমিক কাজগুলো শেষ হওয়ার পরে একটা নির্বাচনের দিকে ধাবিত হতে পারবো বলে মনে করতেছি। এদিকে প্রতিষ্ঠার পর দক্ষিণাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ বরিশাল বিশ্ববিদ্যালয়ে হয়নি কোনো ছাত্র সংসদ নির্বাচন। আমাদের বিশ্ববিদ্যালয়ে তো অতীতে কখনো ছাত্র সংসদ নির্বাচন হয়নি, বিশ্ববিদ্যালয় আইনেও ছাত্র সংসদ নির্বাচন ব্যাপারটা নাই। ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে মানে স্টুডেন্টদের তাদের যে অধিকার, তাদের যে চাওয়া, এটা আসলে বলতে দেওয়ার একটা জায়গা তৈরি করে দেওয়া। যত কমিটি আছে এগুলোকে আমি আগে মনিটরিং করে, এগুলো আগে ভেরিফাই করে এরপরে আমার ছাত্র সংসদ নির্বাচনে যাওয়া উচিত। এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কেউ। জুলাই গণ অভ্যুত্থানের পর ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ঢাকার বাইরে সবচেয়ে বেশি তৎপরতা দেখা গেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। আমরা চাকসু ইলেকশনের যে নীতিমালা, সেখানে আমরা প্রথমত আমাদের শিক্ষার্থী যারা আছে তাদের সাথেও আমরা বসবো। জুনের মধ্যে ইলেকশন করার জন্য আমরা প্রাথমিক পরিকল্পনা গ্রহণ করেছি। বেশিরভাগ ছাত্র সংগঠন এ উদ্যোগকে স্বাগত জানালেও দ্রুত নির্বাচনের পক্ষে নয় ছাত্রদল। বর্তমান প্রশাসনকেও ধন্যবাদ জানাতে চাই ছাত্র সংসদ নির্বাচনের উদ্যোগ গ্রহণ করার জন্য। বিগত 15 বছর ধরে যে অপরাধ চলছে এদের বিচার নিশ্চিত করতে হবে, বিচার নিশ্চিত হবার পর দেন নির্বাচন। এদিক থেকে ব্যতিক্রম খুলনা বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠা লগ্ন থেকে দক্ষিণ পশ্চিমাঞ্চলের এই সর্বোচ্চ বিদ্যাপীঠটি রাজনীতিমুক্ত। তাই শিক্ষার্থীরা চান না এখানে কোনো ছাত্র রাজনীতি বা ছাত্র সংসদ থাকুক। ছাত্র সংসদ
না থাকাটাই ভালো। রাজনৈতিক কোনো দল নেই বা ছাত্র সংসদ এটা নেই, সেহেতু এখানে আমরা সবাই সমান। ছাত্র সংসদ নেই বলে যে আমাদের এরকম কোনো ঝামেলা হয় বা আমরা দাবি দেওয়াগুলো উপস্থাপন করতে পারি না, এরকম কোনো কিছুই আসলে হয় না। রাজনৈতিক কোনো দল থাকলে তারা ভেটো দিতে পারতো, তারা অল্প কিছু মানুষের মধ্যে সিদ্ধান্ত নিতে পারতো। মাহবুব হাসান, রিপন, মোহনা সংবাদ। পিলখানা ট্র্যাজেডি ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় দীর্ঘ 16 বছর পর কারামুক্ত হলেন 168 জন সাবেক বিডিআর সদস্য। এ বিষয়ে আরও জানাতে কাশিমপুর কারাগার এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, তালিকাভুক্ত সব বন্দী কারামুক্ত হয়েছেন কিনা আমাদেরকে জানাবেন, আর কি বলছেন তাদের স্বজনরা? 16 বছর পর কিন্তু এই বিডিআর বিদ্রোহের যে ঘটনা, কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে যে সমস্ত কারাবন্দী ছিলেন তারা কিন্তু আজকে এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে 16 জন কারাবন্দী তারা কিন্তু আজকে তারা এখান থেকে বের হয়ে জামিনে মুক্ত পেয়েছেন এবং পর্যায়ক্রমে কিন্তু তারা আরো বের হবে 127 জন এই বিডিআর বিদ্রোহের যে মামলার যারা কারারক্ষী ছিল, কারারক্ষীতে যারা ভর্তি আছে তাদেরকে। আমি একজন যদি একটু দেখানোর চেষ্টা করি যে কেন্দ্রীয় কারাগারের সামনে রয়েছে, যে কেন্দ্রীয় কারাগারের সামনে কিন্তু এখন তাদের যে স্বজনরা রয়েছে সেই স্বজনরা কিন্তু ভিড় জমাচ্ছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে সকাল 10টা থেকে কিন্তু পর্যায়ক্রমে তারা যারা জামিনে মুক্তি পেয়েছে তারা কিন্তু বের হয়ে যাচ্ছে। আমি আরো একটা বিষয় যদি জানিয়ে রাখি যে আমি 2009 সালে 25 এবং 26 ফেব্রুয়ারির যে বিডিআর বিদ্রোহের পিলখানা বিডিআর বিদ্রোহের যে ঘটনাটি ঘটেছিল সেই ঘটনায় কিন্তু বিভিন্ন কারাগারে কিন্তু এই আসামিদের কারাবন্দী করে রেখেছিল। আমি একজন কারাবন্দী যে ছিল তার একটা তার ছেলের সাথে আমি কথা বলে জানার চেষ্টা করবো যে তার আজকের অনুভূতিটা কি। আপনার আব্বা তো আজকে ছাড়া পাবেন, আপনি 16 বছর পর আপনার আজকের অনুভূতিটা একটু জানাবেন। আসলে আজকের অনুভূতি এটা ভাষায় প্রকাশ করার মতন না, কারণ আমাদের বাবারা জীবিত থাকা অবস্থাও আমরা বাবা ছাড়া মানুষ হয়েছি, বড় হয়েছি। বাবার মানে আদর কি জিনিস আমরা কখনোই বুঝি নাই। আসলে এটা অনেকদিন পরে, 17 বছর পরে আমরা আমাদের বাবাকে কাছে পাচ্ছি। এই আনন্দ অনুভূতি আসলে মানে মুখে প্রকাশ করার মতো না। এবং আমরা আরো একটি জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের যে সমস্ত বিডিআর বাবা চাচা আজকে মুক্তি পেয়েছে তাদের সাথে আমাদের সকল বিডিআর বাবা চাচার মুক্তির দাবি জানাচ্ছি এবং তারা যতদিন পর্যন্ত জেল থেকে বের না হবে আমাদের এই আন্দোলন এবং আমাদের এই সংগ্রাম আমাদের চলমান থাকবে এবং আমরা সকলকে মুক্ত করে তারপরে আমরা বাড়ি ফিরবো ইনশাল্লাহ। কতদিন পরে জামিন পাচ্ছে? আমার বাবার 70 পরে জামিন পাচ্ছে। আপনার পরিবার থেকে আর কে কে আসছে? আমার পাশে আমার আরো ভাই আছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। যেমনটি একজন জামিনে মুক্তি পাবে, তার যে 57 বছর পর তার বাবাকে পাবে, সে খুব আনন্দিত। এবং আমি আরো বেশ কিছু যারা কারা মুক্তি হবে তাদের যে পরিবার রয়েছে, পরিবারদের সাথে আমি কথা বলেছি। তারা আজকে আমাকে যেমনটি বলেছিলেন যে তাদের কাছে আজকে নতুন একটা ঈদের মতো লাগতেছে। তো এই ছিল আমার কাছে কেন্দ্রীয় কারাগারের সামনে। মেহেদী, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ, ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসে আবারও ছড়াচ্ছে দাবানল। নিয়ন্ত্রণহীন এ অগ্নিস্রোতে মাত্র 2 ঘন্টায় পুড়ে গেছে 9000 একরের বেশি এলাকা। ঝুঁকি বিবেচনায় এরই মধ্যে 31,000 বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নিয়েছে প্রশাসন। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। সাম্প্রতিক সময় দাবানলে ব্যাপকভাবে বিপর্যস্ত হয় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। ভয়াবহ সেই বিপর্যয়ের ক্ষত না কাটতেই নতুন করে আবারও আগুন ছড়িয়ে পড়েছে উত্তর লস অ্যাঞ্জেলেসের বিস্তীর্ণ এলাকায়। পলিসেডস এবং ইয়াটনের পর এবার জ্বলছে শহরের উত্তরের কাস্টাইক লেক সংলগ্ন এলাকা। মার্কিন সংবাদ মাধ্যম বলছে মাত্র 2 ঘন্টার মধ্যেই প্রায় 8,000 একর বিস্তৃত এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যেই 31,000 মানুষকে ঘর ছাড়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। এদিকে ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলের ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে এলেও এখনও রেড ফ্ল্যাগ জারি রয়েছে সেখানে। ক্যালিফোর্নিয়া বন ও অগ্নিসুরক্ষা বিভাগ জানিয়েছে 1100 দমকল কর্মী দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে। এছাড়া আগামী শনিবার থেকে সোমবার পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
এদিকে ওয়েস্ট কোস্ট এলাকায় বন্ধ হয়ে গেছে মূল সড়কের একাংশ, ফলে সড়ক পথে ব্যাপক যানজটের মুখে পড়তে হচ্ছে যাত্রীদের। কাস্টাইকের পিচেস জেলের জন্য জারি হয়েছে সতর্কতা। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের বই খোলাবাজারে বিক্রি ও মজুতকারী চক্রের 2 সদস্যকে আটক করেছে ডিবি। এ সময় 2 ট্রাক বই জব্দ করা হয়। বুধবার রাজধানীতে অভিযান চালিয়ে তাদের আটক ও বই উদ্ধার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবি দক্ষিণ যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, এই অভিযান চলমান থাকবে এবং এই চক্রের সাথে যারা জড়িত আছে সবাইকে গ্রেফতার করা হবে। পরিচালনা করে সিরাজুল ইসলাম উজ্জ্বল এবং দেলোয়ার হোসেনকে আটক করে। এ সময় তাদের হেফাজতে থাকা প্রায় 10,000 বিনামূল্যে বিতরণের সরকারি বই উদ্ধার করা হয়। আটককৃত বইয়ের মূল্য অনুমান 8 লক্ষ টাকা। উক্ত ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বেহাল লালমনিরহাট বুড়িমারি মহাসড়ক এর 2 পাশে মাটি না থাকায় এবং বিভিন্ন স্থানে খানাখন্দে যেন এক মরণ ফাঁদ। ফলে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে কয়েক হাজার যানবাহন। এতে দুর্ঘটনার ঝুঁকি সহ ভোগান্তিতে রয়েছে যাত্রী পথচারীরা। অবিলম্বে সড়কটি 4 লেনে উন্নীতকরণ সহ সংস্কারের দাবি স্থানীয়দের। সুমন খানের প্রতিবেদন, জানাচ্ছেন তাসিন তারিন। লালমনিরহাটের বুড়িমারি পর্যন্ত 100 কিলোমিটার সড়ক যেন এক মরণ ফাঁদ। ভাঙাচুরা ও খানাখন্দে ভরা এই মহাসড়ক দিয়েই প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলছে প্রায় 6,000 পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী বাস ও অন্যান্য পরিবহন। ভাঙা এই সড়কের অতিরিক্ত ধুলার কারণেও বিরক্ত এলাকাবাসী সহ পথচারীরা। রাস্তা প্রচুর ভাঙা, যেতে 4-5 ঘন্টা বেশি সময় লাগছে, তেল বেশি খাচ্ছে। এখানে যে রাস্তাঘাটের পরিস্থিতি, এই অটো যায় এবং মোটরসাইকেল যায়, মানে 5 দিনে 2 দিনে 1 দিনে একটু অ্যাক্সিডেন্ট হয়। 4 লেন করলে এখানে দুর্ঘটনা দুর্ভোগ জনগণের কমবে, এটাই সবাই আমরা আশা করি। এই মহাসড়কটি ঘিরে রয়েছে 20টি হাটবাজার। তাতে একদিকে যেমন বেশি সময় লাগছে, তেমনি ভাঙা রাস্তায় দুর্ঘটনায় পড়ে অনেকে হারাচ্ছেন প্রাণ। রোগী নিয়ে অ্যাম্বুলেন্স সময় মতো হাসপাতালে পৌঁছাতে না পারায় পথেই মৃত্যু হয়েছে অনেকের। এই রাস্তার করুণ অবস্থা, রাস্তায় চলাচলের অযোগ্য হয়ে গেছে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হচ্ছে। গাড়ি যেখানে গাড়ি এখানে খুব অ্যাক্সিডেন্ট হতেছে, জামজট হয় এবং অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্টে অনেক দুর্ঘটনা ঘটে। কাগজে কলমে মহাসড়ক থাকলেও সেই রকম সুবিধা নেই জানিয়ে এই কর্মকর্তা বললেন, মহাসড়কটি 4 লাইনের জন্য টেন্ডার দেওয়া হয়েছে, 1 মাসের মধ্যে কাজ শুরু করা যাবে। মস্তপুর থেকে সাপটিবাড়ি বাজার পর্যন্ত একটা প্রপোজাল দেওয়া আছে 4 লেনে। 1 মাসের মধ্যে হয়তো ওয়ার্ক অর্ডার হয়ে যাবে, হলে বাকি যেগুলা খানাখন্দ আছে এগুলা সব মেরামত করতে পারবো বলে আশা করি। অবিলম্বে মহাসড়কটি 4 লাইনে উন্নীতকরণ সহ সংস্কারের দাবি এলাকাবাসীর। তাহসিন তারিন, মোহনা সংবাদ। আবারও দেশের বাইরের খবর। রাশিয়া ইউক্রেন যুদ্ধে 1000 উত্তর কোরীয় সেনা নিহত হয়েছে। গেল 3 মাসে তারা নিহত হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। এদিকে গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে আরও 1/2 ফিলিস্তিনির লাশ উদ্ধার করা হয়েছে। এতে 47,200-তে উন্নীত হল প্রাণহানি। অন্যদিকে ভারতের মহারাষ্ট্রে ট্রেন থেকে লাফিয়ে পড়ে 13 জনের মৃত্যু হয়েছে। ইশতিয়াক হোসেনের আরেকটি রিপোর্ট। ইউক্রেন যুদ্ধে গেল 3 মাসে উত্তর কোরিয়ার প্রায় 1000 সেনা নিহত হয়েছে। রাশিয়ার সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে তারা নিহত হয় বলে বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। উত্তর কোরিয়া থেকে পাঠানো আনুমানিক 11,000 সৈন্যের মধ্যে ইতোমধ্যেই 4,000 যুদ্ধে নিহত, আহত, নিখোঁজ বা প্রতিপক্ষের হাতে বন্দী হয়েছে বলে জানানো হয়। ইউক্রেনে দ্রুত যুদ্ধবিরতি চুক্তির নথি তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এ লক্ষ্যে শীঘ্রই দাপ্তরিক তৎপরতা শুরু হবে বলেও জানান তিনি। এরই মধ্যে রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে 47,000 মানুষের প্রাণহানির পর সম্প্রতি ফিলিস্তিনের গাজায় কার্যকর হয়েছে যুদ্ধবিরতি চুক্তি। তবে এখনও বেড়েই চলেছে মৃতের তালিকা। ধ্বংসস্তূপের নিচ থেকে একের পর এক উদ্ধার করা হচ্ছে লাশ। গত 24 ঘন্টায় আরও 1/2 ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে 47,200-তে উন্নীত হয়েছে প্রাণহানি। অন্যদিকে ভারতের যাত্রীবাহী ট্রেন থেকে লাফিয়ে পড়ে 13 জনের মৃত্যু হয়েছে। বগিতে আগুন লেগেছে এমন আতঙ্কে বুধবার মহারাষ্ট্রের জলগাঁওয়ের পচেরা এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার।
দীর্ঘ 16 বছর পর কারামুক্ত হলেন 168 বিডিআর সদস্য। জেল গেটে আবেগঘন পরিবেশ, মুক্তদের মিষ্টি মুখ করালেন স্বজনরা। পাচার অর্থ ফেরাতে ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের সহায়তা চাইলেন এয়ারলাইন্স। ফেব্রুয়ারিতে জুলাই অভ্যুত্থানে সহিংসতার প্রতিবেদন দাভোসে ফলকাট্টার। 35 বছর ধরে অচল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ। 14 বছরেও গঠিত হয়নি বরিশালে। জুনের মধ্যে নির্বাচন দিতে চায় চবি প্রশাসন। এবং ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে আবারও ছড়াচ্ছে দাবানল। মাত্র 2 ঘন্টায় পুড়ে গেছে 9,000 একর এলাকা। নিরাপদ আশ্রয়ে 31,000 বাসিন্দা। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন বেলা 3টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।